উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আমার ফুপাতো ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসলো। তোমাদের বিরক্ত করলাম বুঝি? আরে না, ভেতরে এসো। না, বাইরে মামি কাজ করছে, ওনাকে একটু হেল্প করি। তুমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিবে? বাবুকে দেখিয়ে বলল। আমি বাবুকে কোলে নিয়ে দরজাটা লাগিয়ে আবার এসে শুয়ে পড়লাম। বাচ্চাটা মেঘকে দেখে বলল, এটা কে আন্টি? তোমার রুমে কি করছে? একে এখান থেকে যেতে বলো, আমি আর তুমিই ঘুমাবো। মেঘকে মারতে লাগলো, আর মেঘও ওর হাত সরিয়ে দিল ঘুমের মধ্যেই। বাবা, এটা আঙ্কেল। আঙ্কেলও এখানে ঘুমাবে, আমরা তিনজন একসাথে ঘুমোবো। বাবুটা বুঝলো, আমাদের দুজনের মাঝে শুয়ে পড়লো। বাবুও ঘুমিয়ে গেল, তার সাথে সাথে আমারও আবার চোখ লেগে এলো। কিছুক্ষণ পর আবার কেউ ডাকছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ খুললাম। মেঘ বসে আছে। আমাদের কবে বাচ্চা হলো? মেঘের প্রশ্নে আমি চমকে উঠলাম। বাচ্চা হলো মানে? উঠে বসলাম। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমাদের বাচ্চা মানে? এটা আমাদের বেবি? বাবুকে দেখিয়ে বলল। ধ্যান, এটা আমাদের বেবি হবে কেন? আমাদের তো বেবিই হয়নি এখনো। তাহলে এ কে? আমার ভাইয়ের ছেলে। ও, এই এই তোমার ভাই তো বিয়েই করেনি, তাহলে ছেলে আসলো কোথা থেকে? তার মানে? মেঘকে ভালো করে দেখলাম। দুপুরে ঘুমিয়ে মনে হয় ওর মাথাটাই গেছে। পাগলের প্রলাপ করছে কখন থেকে। আমার ফুপাতো ভাইয়ের ছেলে। ও, তাহলে এই বেবিটা এখানে কি করছে? দেখছেন না ঘুমোচ্ছে। আপনি পাগল হয়ে গেলেন? কখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। এই জানতো, ফ্রেশ হয়ে নিন। মেঘ আবার শুয়ে পড়ল দেখে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বাবু কাঁদছে, বারবার বলছে আমি মার কাছে যাব। আমি ওর কাছে গেলাম। আমি ওকে কোলে নিতেই ও কান্না বন্ধ করে দিল। বাহ, তুমি তো দেখছি বাচ্চা সামলাতে এক্সপার্ট। ভাবছি আমরাও বেবি নিয়ে নিব একটা। এই চুপ থাকেন তো। ভাবছি আমরাও বাচ্চা নিয়ে নেব। ওর কথাটায় আবার ওকেই বললাম। তারপর রুম থেকে বেরিয়ে গেলাম। বিরক্তিকর, হ্যাঁ, শখ কত বেবি নেবে। হলরুমে ঢুকতে দেখি তনু বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসতেই একটা দরকারি কথা আছে, চল। আমাকে একটু নিরিবিলি জায়গায় নিয়ে এলো। কী কথা? তুই আফনাদের কল মেসেজের রিপ্লাই দিচ্ছিস? না। ভালো করেছিস। ওই দিন আফনাদ আমাকে কল দিয়েছিল, ও তোর সাথে দেখা করতে চায়। আমাকে এমনভাবে বললো, আমি না করতে পারলাম না। আজ তোর সময় হবে সন্ধ্যার দিকে, তাহলে একবার দেখা করে আসতি। কিভাবে? মেঘ আছে এখানে, ওকে রেখে? হঠাৎ আমার মনে পড়লো আমার কাজিনগুলোও তো আসে। এতদিন আমার কোনো কাজিন না এলেও আজকে আসতে পারে। আমি তনুকে আমার প্ল্যানটা বললাম, তনুও রাজি হয়ে গেল। কাজিনগুলোরে ডেকে আনলাম। কী রে, তোরা কি বাসায় বসে থাকবি, নাকি তোদের ভাইয়াকে নিয়ে শপিংয়ে যাবি, রেস্টুরেন্টে যাবি? যা, পরে তো আর দেখা নাও হতে পারে। ওরা তো অনেক খুশি। গিয়ে মেঘকে ধরলো, রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। প্রথমে না খুললেও রাজি হলো। তনু কল দিয়ে রেস্টুরেন্টের নাম বলে দিল আফনাদকে। কাজিনগুলো মেঘকে ওদের কথার মধ্যে বিজি রাখলে আমি আর তনু এক ফাঁকে আফনাদের সাথে দেখা করতে পারবো। রেস্টুরেন্টে বসে আছি, মেঘ আর আমার কাজিনগুলো ফিসফিস করে কথা বলছে। হঠাৎ তনু আমাকে ইশারা করলো। তোমরা একটু বসো, আমার না খারাপ লাগছে। আমি অথয়কে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। খাবার দিতে তো একটু দেরি হবে, এর আগেই চলে আসবো। তনু আমাকে নিয়ে বেরিয়ে গেল। আমাকে তনু এক প্রকার টেনেই নিয়ে যাচ্ছে। হাঁটার কোনো শক্তি নেই আমার। আফনাদের সামনে দাঁড়িয়ে আসি মাথা নিচু করে। আফনাদকে দেখা যাচ্ছে না, কি অবস্থা করেছে নিজের। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথাই বলছি না। অবশেষে আফনাদ আগে কথা বলল। শাড়ি পরে তোমাকে বেশ সুন্দর লাগছে। আমি আফনাদের দিকে তাকালাম, মৃদু হাসলাম। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আফনাদ মাথা নেড়ে মৃদু হাসলো। আর তোমার হাজব্যান্ড? আমার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আফনাদ আমার হাত দুটো ওর দু হাতের মাঝে নিল। আই এম সরি আফনাদ। দূর পাগলি, সরি বলছো কেন? এটা তো আর তুমি করনি। তোমার ফ্যামিলি থেকে যা ডিসিশন নিয়েছে তুমি তা মেনে নিয়েছো। এখন তুমি তোমার স্বামী নিয়ে সুখে থেকো। চোখের পানি মুছে ফেলো। কাঁদলে তোমাকে পেট নিচ্ছে ভয়ানক লাগে। আফনাদ হেসে দিল, আমিও হেসে দিলাম। তাহলে আমি যাই, এই কথা বলার জন্য আমি এসেছিলাম। আফনাদ এবার নিজেও কেঁদে দিল। কখনো ভাবতে পারিনি যে তোমাকে আজ এভাবে দেখবো।
আফনাদ একটু দূরে গিয়ে আবার ফিরে এলো। মনে মনে বলছি, এখন যদি আফনাদ আমাকে ওর সাথে যেতে বলতো তাহলে ঠিকই ওর সাথে চলে যেতাম। মাঝে মাঝে খোঁজ খবর নিও, কল দিলে রিসিভ করো। কথাটা বলেই আফনাদ চলে গেল। আমার কান্না যে কিছুতেই থামছে না। আফনাদ এই কথাগুলো বলার জন্য আমাকে রেখেছে। তনু এসে আমার কাঁধে হাত রাখলো। এবার চল, অনেকক্ষণ হলো বাইরে। এই বুঝি খুঁজতে আসলো ওরা। আমি চোখ মুছে গিয়ে ওদের পাশে বসলাম। মেঘ আমাকে অনেকক্ষণ তাকিয়ে দেখলো। কোথায় গিয়েছিলে? এতক্ষণ দেরি হলো যে? ওই তো বাইরেই ছিলাম। ও কখন চলে আসতে চেয়েছিল, আমি আসতে দিইনি। মেঘ মুচকি হাসলো, তারপর বিড়বিড় করে কি যেন বলল। মিথ্যা কি যেন বলেছে, শুনতে পাইনি ভালো করে। রেস্টুরেন্ট থেকে বাসায় আসলাম। তনুকে ভাইয়া ওর বাসায় পৌঁছে দেবে। তনুর সাথে দাঁড়িয়ে আছি। ভাইয়া বাইক বের করেছে। অথই, অবিশ্বাসের কিন্তু একটা সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দেয়। তোর কি মনে হয় মেঘ আজকে আমাকে আর তোকে বিশ্বাস করেছে? না। তাহলে ওর অবিশ্বাসটা ভেঙে দে। আমি তনুর দিকে তাকালাম, ও চলে গেল। আমি কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে থাকলাম। তারপর রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে, ভেবেছি ঘুমিয়ে গেছে, তাই ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। অথই, হুম। কাল আমরা চলে যাব। আমাকে একটা দরকারি কাজে কক্সবাজার যেতে হবে। আমি মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেলাম। আমাকে মেঘকে বলতে হবে আমি ওকে ঠকাইনি। এখন ওই তো আমার মাথার উপরের ছাদ। ও আমাকে ভুল বুঝলে, আমাকে অবিশ্বাস করলে আমি কোথায় যাব? ফ্রেশ হয়ে আসলাম, রুমের লাইট অফ। আমি গিয়ে শুয়ে পড়লাম। ওর অনেক কাছে গেলাম বোঝার জন্য যে ও ঘুমিয়ে পড়েছে কিনা। মনে হয় ঘুমিয়ে পড়েছে। তারপরেও একবার ডাকলাম, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কোনো সাড়া শব্দ পেলাম না। হয়তো ঘুমিয়ে পড়েছে। শুয়ে পড়লাম। খুব ঠান্ডা লাগছে, ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছি কি না, কিন্তু আমাকে এখন ঘুমোতেই হবে, না হলে সারা রাত আপনাদের কথাগুলোই কানে বাজবে। আবার উঠে পড়লাম। ফার্স্ট এড বক্স থেকে ঘুমের ট্যাবলেট খেয়ে নিলাম, তারপর শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। চোখ মেলে দেখি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে। উঠে বসলাম, কিন্তু ঘুম সারছেই না। তারপরে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপর হলরুমে গেলাম। আমাকে দেখে সবাই একটু অবাক হলো। মেঘের চোখে স্পষ্ট রাগের ছাপ দেখছি। সবাই তোর জন্য অপেক্ষা করতে করতে মাত্র খেয়ে উঠলো, তুই খেয়ে নে। না আম্মু, আমি এখন খাবো না, একটু পরে খাবো। আবার রুমে চলে এসে শুয়ে পড়লাম। একটু পর মেঘও রুমে এলো। বলেছিলাম আজকে চলে যাব, ভুলে গেছো নাকি? ভুলবো কেন, মনে আছে। তাহলে নিচে গিয়ে বলো তোমার আব্বু আম্মুকে, আর তাড়াতাড়ি রেডি হও। বেলকনিতে চলে গেল মেঘ। একটু পর আবার আমায় ডাকলো। আমি বেলকনিতে গেলাম। বলো। গোলাপ গাছে গোলাপ। তো গোলাপ গাছে কি গাঁদা ফুল হবে? মেঘ বলল, আমি তা বলিনি, গোলাপ ফুল ফুটেছে তাই বললাম আর কি। আমি আর কিছু বললাম না। রুমে এসে রেডি হয়ে নিলাম। আম্মুকে বললাম যে চলে যাব। প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়েছে। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম, তবে পেছনের সিটে না, সামনের সিটে। গাড়িতে বসেই আবার চোখটা লেগে যাচ্ছে, টেনেও খুলতে পারছি না। ঘুমিয়ে পড়লাম। মেঘের ডাকে ঘুম ভাঙল। এসে গেছি নাকি? না, কিছু খাবে? কিনে আনবো? না, আমি বাসায় গিয়ে খাবো। মেঘ কিছুই বলল না, গাড়ি ড্রাইভ করতে লাগলো। বাসায় পৌঁছতেই মা আমার কাছে এলেন। ব্যাগ গুছিয়ে নাও, আজই তো আবার তোমাকে কক্সবাজারে যেতে হবে। আমি আর কোনো কথা বললাম না। রুমে ঢুকতেই মেঘ আমাকে পেছন থেকে ডাকলো। অথই, আমি পেছনে ঘুরতেই ঠাস করে একটা চড় আমার গালে পড়ল, আর আমি নিচে পড়ে গেলাম। এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে গেছে। আমি মেঘের দিকে তাকালাম, বুঝতে পারলাম না কেন মারলো। এটাই বুঝতে পারছো না তো যে আমি তোমাকে কেন মারলাম? তোমার সাহস হয় কি করে ওই ছেলের সাথে দেখা করার? ওই ছেলের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করা হচ্ছিল। আমি কিছু বলতেই পারছি না। মেঘ কিভাবে জানলো? আমাকে ফাঁকি দিচ্ছ, আমাকে মিথ্যা বলছো। তোমার সাহস কম নয়। কাল রাতে রাগটা কন্ট্রোল করে রেখেছিলাম আজকের জন্য। ভালো ব্যবহার তোমার প্রাপ্য না। এখন থেকে তুমি এই ব্যবহারটাই আমার থেকে পাবে। মেঘ রুম থেকে বেরিয়ে এভাবে হঠাৎ করে মারবে বুঝতেই পারিনি। কিছুক্ষণ শকড হয়ে বসে রইলাম।
আমি তো কালকেই বলে দিতাম, কিন্তু কিছুক্ষণ কেঁদে ব্যাগটা গুছিয়ে নিলাম। বিকেলের দিকে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। কেউ কোনো কথা বলছি না, খুব নীরব দুজনেই। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইলটা বের করে স্ক্রিনে নামটা দেখলাম। তনু কল দিয়েছে। মেঘ আমার সাথে বসে আছে, মোবাইলের দিকে তাকালো, তারপর বলল, তোমার পার্টনার কালকে কি অভিনয়টাই না করলো। দাও তোমার মোবাইলটা আমাকে দাও। এখন থেকে তুমি মোবাইল ইউজ করবে না, প্রয়োজন হলে আমারটা দিয়ে কথা বলবে। মোবাইলটা আমার হাত থেকে নিয়ে সিম কার্ডটা খুলে জানালা দিয়ে ফেলে দিল। তারপর মোবাইলটা ওর কাছে রেখে দিল। আমি কোনো কথাই বলছি না, বলার কোনো চান্স নেই, কারণ আমি দোষ করেছি। তাই মেঘ যা করছে চুপচাপ মেনে নিচ্ছি। আমি জানালার দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে আমার মুখটা টেনে ওর দিকে ঘুরিয়ে নিল। আমার ঠোঁটে আঙুল লাগাতেই লেগেছে না? আমি ওর দিকে তাকালাম। শরীরের সব শক্তি দিয়ে আমাকে মারল। লাগার কথাই তো, একেবারে কেটে গেছে, আর গালে তো 5 আঙ্গুল ভেসে গেছে, আর এখন জিজ্ঞেস করছে লেগেছে কিনা। চুপ করে বসে আছি। আবার জানালা দিয়ে বাইরে তাকাতেই আমার মুখটা ঘুরিয়ে নিল। বাইরে কি দেখো? তোমার হাজব্যান্ড এইখানে, এইদিকে তাকিয়ে থাকো। প্রথমে চোখে মুখে বিরক্তির ছাপ থাকলো, এখন ওর কথা শুনে খুব হাসি পেল। ঠোঁটের কোণে হাসি এসে গেল। আমি ওর দিকেই তাকিয়ে আছি, আরও বসে বসে মোবাইল টিপছে, গেমস খেলছে বাচ্চাদের মতো। আমার নজর ওর দিকেই, একেবারের জন্য সরাচ্ছি না, না সরাতে পারছি না। ভালো লাগছে ওকে দেখতে। মেঘ আমার দিকে তাকালো, ভ্রু নাচালো। আমি চোখ নিচে নামিয়ে ফেললাম। বলছি তোমার কাছে কি কাজল আছে? আমি ওর দিকে হা করে তাকিয়ে রইলাম। কাজল দিয়ে আপনি কি করবেন? কালো টিপ দিব, নজর ফোটা। তুমি যেখানে দেখছো তাতে আবার যদি নজর লেগে যায়। আপনিই তো বললেন আপনাকে দেখতে, তাই তো দেখছি। এতই যখন আমার কথা শোনো, তাহলে কালকে আমাকে না বলে কেন গিয়েছিলে ওর কাছে? না। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। সাজিয়ে গুছিয়ে তো সেই মিথ্যে কথাই বলবে। মেঘ আমাকে কিছুই বলল না, আর আমিও কিছু বলিনি। অনেক রাত হয়ে গেছে, যেতে আরও সময় লাগবে। আমার চোখ লেগেই যাচ্ছে, তো গাড়ির ঝাঁকুনি খেয়ে আবার ঘুম ভেঙে যাচ্ছে। মেঘ আমার দিকে তাকিয়ে আছে, তারপর আমাকে টেনে ওর পায়ের উপর শুয়ে দিল। আমি অনেকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কি হলো? চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। আমার মুখের উপর পড়া চুলগুলো মেঘ সরিয়ে দিচ্ছে এক এক করে। চোখ খুললাম, মেঘ ডাকছে। একটু একটু সকাল হয়ে গেছে। একটা বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে বাসাটার দিকে তাকিয়ে রইলাম। কি হলো? এখানে দাঁড়িয়ে রইলে কেন? সারা রাস্তা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছো, আমি তো আর ঘুমাইনি। আমাকে এখন ঘুমোতে হবে। আমি ওর কথা শুনে পা বাড়ালাম। বাসার ভেতরে দেখি সব গোছানো। আমরা আসবো এটা আগেই জানিয়ে রেখেছিল বোধহয়। আমি ব্যাগ থেকে একটা শাড়ি বের করলাম। মেঘ এই ফাঁকে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। আমি ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে রইলাম। কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই এসে আবার শুয়ে পড়লাম। মেঘ এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। আমি ওকে কিছুক্ষণ দেখে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। মেঘ আমাকে জড়িয়ে ধরলো। উফ, একটু নড়তেও পারছি না। এই মনে হচ্ছে আমার হাড়গুলো সব ভেঙে যাবে। ইস, এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? এবার একটু নরম হলো ওর হাতের বাঁধন। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, তাই এখন ঘুম আসছে না। তাই উঠে পড়লাম, বাসাটা ঘুরে দেখি। বাসাটা ঘুরে দেখলাম, ছাদে গেলাম। বাহ, এই ছাদটা তো বেশ ভালো, দোলনাও আছে। আমি দোলনাতে বসে পড়লাম। আস্তে আস্তে সূর্য উঠছে, চারিদিকের কুয়াশা কেটে গেল। আমার শরীরে সূর্যের প্রথম রশ্মিটা পড়ল। হালকা রোদ, মৃদু বাতাসে আমার চুলগুলো উড়ছে। দোলনা থেকে উঠে একটু এগিয়ে গেলাম। সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। অথই, পেছনে ঘুরতেই দেখি মেঘ দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল? আপনার ঘুম শেষ? এখানে কেন এসেছো? তাও এসেছো যখন, বলে আসুনি কেন? সারা বাড়ি খুঁজে ফেলেছি। আপনি ঘুমিয়েছিলেন তাই বলিনি। আপনি আমাকে নিয়ে সমুদ্রে যাবেন? মেঘ কিছু বলল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলো। সমুদ্রের বালুতে হাঁটছি। আমি অবশ্য খালি পায়েই হাঁটছি, আর উনি জুতো পরেই হাঁটছেন। অনেকবার বলেছি উনি জুতোটা খুলবেন না। একটা ঢেউ আসছে, আমি দৌড়ে ওই ঢেউয়ের দিকে গেলাম।
অথই, এখন কিন্তু পানিতে নামবে না। অথই। কে শোনে কার কথা? পানিতে নেমে পড়লাম, আর উনি দূরে থেকে উঠে আসার জন্য বলছেন। অনেকক্ষণ পর উনি এসে জোর করে বাসায় নিয়ে এলেন। অলরেডি 2-3টা হাঁচি দিয়ে ফেলেছি, বুঝতে পারলাম ঠান্ডা লেগে যাবে। শাওয়ার নিয়ে কম্বলের নিচে বসে আছি, আর মেঘ বকছে, আমি শুনছি। না করেছিলাম পানিতে নামতে, কেন নামলে? এখন ঠান্ডা লাগলে, জ্বর আসলে? প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত পা একেবারে বরফ হয়ে গেছে। মেঘ আমার সামনে বসে আমাকে বকেই যাচ্ছে, ওর ঠোঁটগুলো বড্ড নড়ছে। হঠাৎ ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। আবার তাড়াতাড়ি সরে আসতে চাইলে মেঘ আমার চুলের মুঠো ধরে ওর কাছে টেনে নিয়ে যায়, কিস করতে থাকে। একসময় ছেড়ে দেয়, বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, আমার গালের সাথে ওর গাল ঘষল। ইস, গালে হাত রাখলাম। মেঘ হাসলো, তারপর গলায় মুখ ডুবিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ওর মাথাটা আমার গলায় চেপে ধরলাম। কেউ দরজায় নক করছে, আমি চোখ খুললাম। সত্যিই কেউ নক করছে। কেউ এসেছে? কেউ আসবে না এখন, ডিস্টার্ব করো না তো। মাথা না তুলেই বলল, বুঝেছি ওনার ঘোর এখনও কাটেনি। আবার দরজায় নক করলো। আমি মেঘকে ধাক্কা দিতেই ও সরে গেল। উঠে নিজের চুল আর শাড়ি ঠিক করে নিলাম, তারপর দরজা খুলে দিলাম। মেঘ কম্বলের নিচে মাথা দিয়ে শুয়ে পড়ল। মাঝ বয়সে এক মহিলা দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে একটু হাসি, পান খেয়ে ঠোঁটগুলো লাল করে রেখেছে। তুমি বুঝি আমাদের মেঘের বউ? মেঘ কোথায়? উনি তো শুয়ে আছেন, আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। উনি বসলেন না, নিচে চলে গেলেন। বললেন মেঘ উঠলে যাতে নিচে যাই, আপনাকে একজন ডাকছে। মেঘ উঠে শার্ট পরে নিল, তারপর নিচে নেমে গেল। আমি ওনার পিছু পিছু গেলাম। উনি কাজের বুয়া, এটা বুঝলাম। আর মেঘকে খুব আদর করে বুঝতে পারছি। মেঘও খালা খালা বলে মাথায় তুলে নিয়েছে। বলছিলাম কি খালা, আজ তুমি চলে যাও, আমাদের যখন দরকার পড়বে তোমায় ডেকে নেব। আমি মেঘের কথা শুনে অবাক হলাম। খালা চলে গেল, এই কাজ কে করবে? রান্না করবে কে? মেঘ পাগল হয়ে গেছে। আমি কিছু বলতে চাচ্ছিলাম, তার আগে মেঘ খালাকে বিদায় দিয়ে দিল। আমি মেঘের দিকে তাকিয়ে আসি, রাগ হচ্ছে খুব। বলছি, আজকে খাওয়া দাওয়া হবে না? হবে না কেন, অবশ্যই হবে। তাহলে খালাকে বিদায় করে দিলেন কেন? রান্না করবে কে? কেন, তুমি? আমি? হ্যাঁ, জীবনেও না। তুমি রান্না করবে? না হলে? আমি রান্না করব না, করব না, করব না, করব না। দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তবুও রান্না করব না। তুমি রান্না করবে, করবে, করবে। আর না করলে ওই দিনের ঘটনার জন্য। ওই ঘটনার জন্য কি? ওই দিনের চরটা মনে আছে? আমি আর কিছু বললাম না। বুঝতে পারলাম রান্না না করলেই মায়ের, কিন্তু আমি তো কিছুই পারি না। আমি রান্না করতে পারি না তো। আচ্ছা, ওই তুমি কি পারো? যাই বলি তাই পারো না। শাড়ি পরতে পারো না, এখন রান্না করতে পারো না। এই, তুমি পারোটা কি? খেতে পারি, ঘুমোতে পারি, হাঁটতে পারি, নাচতে পারি, আরও অনেক। হয়েছে হয়েছে, বুঝেছি। তুমি অনেক কিছুই পারো, কিন্তু কাজের কাজ কিছুই পারো না। আমি একটু হাসলাম। আমাকে জব্দ করতে গিয়ে এখন নিজেই জব্দ হয়ে গেছে। মেঘ উপরে চলে গেল, কিছুক্ষণ পর আবার নিচে নেমে এলো। কোথাও যাবে মনে হচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? নাচতে যাচ্ছি, ঘুমোতে যাচ্ছি, হাঁটতে যাচ্ছি। ইউজলেস একটা। বলেই বাইরে চলে গেল। কি, আমি ইউজলেস? হ্যাঁ, আচ্ছা, দেখা যাবে। আমাকে কি না বলে রান্না করতে। আমি তো কোনোদিন রান্নাঘরেই যাইনি, রান্না করব কিভাবে? আমি সুন্দর করে সোফায় পা তুলে টিভি দেখতে লাগলাম। বাসাটা আমার অনেক ভালো লেগেছে, ছাদটা আরও বেশি ভালো লাগছে। টিভিতে একটা মুভি দিচ্ছিল, মুভি দেখে আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, হেসেই চলেছি। বাহ, বেশ ভালোই তো। এই আজকে থেকে তোমার হাসি আর কথা বলা বন্ধ। আরে আমি আবার কি? বলেছি না, হাসি আর কথা বলা বন্ধ। যদি আরেকবার হাসতে কিংবা কথা বলতে দেখি তাহলে খবর আছে। আমার বয়ে গেছে তোর মতো হারামির সাথে কথা বলতে। মেঘ খাবার নিয়ে এসেছে, খাবার আনতেই গিয়েছিল। ওইখানেই দাঁড়িয়ে থাকবে নাকি খেতে আসবে? আমি গিয়ে চেয়ারে বসলাম, তারপর প্লেটে খাবার নিয়ে খেতে লাগলাম। হঠাৎ বিষম খেয়ে তাড়াতাড়ি পানির গ্লাসটা নিতে চাইলাম, তার আগে মেঘ গ্লাসটা নিয়ে পুরো পানিটা খেয়ে নিল। ওইদিকে তো আমার অবস্থা শেষ, আমি জগ থেকেই পানি খেতে লাগলাম। আপনি তো আমাকে মারার প্ল্যান করেছিলেন। তুমিও আমাকে একবার মারার প্ল্যান করেছিলে।
আর বলেছি না তোমার কথা বলা বন্ধ। যদি কথা বলো তাহলে সারা বাড়ির কাজ তোমাকে দিয়ে করাবো। আর কালকে থেকে তুমি রান্না করবে, মানে করবে। আমি কিছু বললাম না, কারণ পুরো বাসার কাজ করলে আমি তো শেষ। অবশ্য কাল থেকে এমনিতেও করতে হবে। আর আমি কুত্তা, নতুন বউকে দিয়ে কাজ করানো হচ্ছে। ইস, ওই দিন যদি আফনাদ আমাকে ওর সাথে নিয়ে যেত তাহলে আমাকে এখনই পাগলের সাথে থাকতে হতো না। এখন তো কথা বলাও নিষেধ। আমার কি হবে? আমি তো এক মুহূর্ত কথা বলা ছাড়া থাকতে পারি না। গুটি গুটি পায়ে রুমে ঢুকলাম। মেঘ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমি ওর দিকে তাকালাম। অথই বেবি, আমার একটা কাজ করে দিবে? কি কাজ? মেঘ আমার দিকে রাগি লুকে তাকিয়ে রইল। এই রে, আমার তো কথা বলা বন্ধ। আবার কথা বললে? তুমি আমার কথা একদম শোনো না। কাজটা হলো আমার একটা শার্ট ইস্ত্রি করে দিতে হবে, আর কথা বলার জন্য আরও একটা শার্ট। যাও যাও, তাড়াতাড়ি করে কাজটা শেষ করো। দেখো শার্টের যেন কোনো ক্ষতি না হয়, ক্ষতি হলে অনেক বড় সাজা পাবে। আমি আয়রন করতে লাগলাম। কুত্তা হারামি গুন্ডা আমাকে দিয়ে শার্ট আয়রন করাচ্ছে। কক্সবাজার নিয়ে এসেছে আমাকে দিয়ে কাজ করানোর জন্য। আমি আজকেই বাড়ি চলে যাব, থাকবো না এখানে। কথাগুলো এক মনেই বলতে লাগলাম। ওইদিকে আয়রন শার্টের উপর রেখে একটু পর আয়রনটা শার্টের উপর থেকে তুলে দেখি শার্টটা পরে গেছে। ও মা গো, আমি এটা কি করলাম? এই শার্টটা তো পুড়ে গেছে। এখন আমি কি করব? এই সাইকো তো আমাকে মেরেই ফেলবে। শার্টটা এমনভাবে রাখলাম যাতে পুড়ে যাওয়া অংশটা আগে চোখে না পড়ে। তারপর ব্ল্যাক কালারের শার্ট আয়রন করে ব্ল্যাক কালারেরটা বাইরে রাখলাম, আর ব্লুটা আলমারির ভিতরে ঢুকিয়ে রাখলাম যাতে পোড়া শার্টটা না দেখে। অথই, আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম। উফ, সারাদিন খালি অথই অথই করে, বিরক্তিকর। রুমে গেলাম। ব্লু শার্টটা দাও, আর এটা তুলে রাখো। ওরে মারে, আমি শেষ। ব্লু শার্ট দিলে আমি নিশ্চিত বকুনি খাবো। না না, ওই শার্টটা দেওয়া যাবে না। কেন? এই শার্টটা পরুন না। কথা বলেই আবার মুখ চেপে ধরলাম। আবার কথা মানে আরেকটা কাজ। অথই, তোর কারণে তোকেই কাজ করতে হচ্ছে। আবার? এখন শার্টটা বের করে দাও। খুব জোরে কথাটা বলল। আমি গিয়ে শার্টটা বের করে দিলাম। মেঘ শার্টটা পরতে নিলে দেখে শার্টের আয়রনের আকৃতি হয়ে পুড়ে গেছে। বাহ বাহ, এত সুন্দর আয়রন করবে ভাবতেই পারিনি। এই, তুমি কি একটু কাজ জানো না? আমার এত সুন্দর শার্টটাকে তুমি কি করে পুড়িয়ে দিলে? শার্টটা বিছানার উপর ছুঁড়ে মারল। মেঘ আমাকে ধরতে আসলেই এক দৌড়ে একেবারে ছাদে। একটু পরেই কেউ এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শাড়ির আঁচলের ভিতর এক হাত ঢুকিয়ে কোলে তুলে নিল। কি ভেবেছিলে আমি তোমাকে ধরতে পারবো না? মেঘ আমাকে কোলে করে নিয়ে এলো, তারপর রান্নাঘরে এনে নামালো। আজকে সারা দিন রান্না করবে, মানে রান্না করা শিখবে। কালকে থেকে রান্না করবে, কাল যেন রান্নায় কোনো ভুল না হয়। আমি এখানে থাকবো না, আমি বাসায় যাব। কি বললে? 1 মাস পর যাব। এখানে 1 মাস কাজ করব আর হানিমুন করব, আর তোমার মাথা থেকে আপনাদের ভূত নামাবো। এসবের জন্যই তো এখানে আসা। এত তাড়াতাড়ি চলে যাব নাকি? কথাগুলো বলতে বলতে মেঘ আমার দিকে এগিয়ে এলো, আর আমি পিছিয়ে দেয়ালের সাথে মিশিয়ে পড়লাম। চলো এখন একটু হানিমুন করা যাক। আমি কিছু বলার আগেই মেঘ আমার ঠোঁট তার আয়ত্তে নিয়ে নিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর ওর চুল মুঠো মেরে উপভোগ করতে লাগলাম। মেঘের হাত আস্তে আস্তে আমার পেটে পৌঁছে গেল। পেট আর কোমরে ওর হাত স্লাইড করতে লাগলো, জাস্ট পাগল করে দিচ্ছে। হঠাৎ করে ঠোঁটে কামড় বসিয়ে দিল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। কি হলো? আমি কিছু বললাম না, ঠোঁট চেপে ধরলাম। ওহ, লেগেছে বুঝি? হানিমুন করব যদি তার চিহ্ন না থাকে তাহলে কি বোঝা যাবে আমরা হানিমুন করেছি? আমি দাঁড়িয়ে থেকে মেঘকে দেখতে লাগলাম। তারপর ওর কাছে গিয়ে পায়ের উপর ভর দিয়ে ওকে কাছে টেনে নিলাম। মেঘ শুধু দেখছে আমি কি করছি, ও বুঝতেই পারছে না আমি কি করছি। ওর গলায় প্রথমে একটা চুমু দিলাম, আর একটা চুমু দিয়ে শরীরের সব শক্তি দিয়ে দিলাম এক কামড়। কি করলে এটা? রাক্ষস হয়ে গেছো। গলায় হাত চেপে ধরলো। গলায় সবগুলো দাঁত বসে গেছে। হানিমুনের চিহ্ন দিলাম। আপনি আমাকে দিলেন, আমি আপনাকে দিলাম।
মেঘ আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। আমি গিয়ে সবজি কাটতে লাগলাম। ইচ্ছে করছে এই সবজির মতো মেঘকে টুকরো টুকরো করে ফেলি। হঠাৎ খুব জোরে একটা চিৎকার দিলাম, আঙুল কেটে ফেলেছি। মেঘ পেছনেই দাঁড়িয়েছিল, আবার কি হলো? এসে দেখে আঙুল কেটে ফেলেছি। প্রথমে একটু অবাক হলেও পরে একটা হাসি দিল। কিছু না, রান্না করতে গেলে এরকম একটু আধটু হয়। তারপর আঙুলে ব্যান্ডেজ করে দিয়ে আবার কাজে লাগিয়ে দিল। এবার আস্তে আস্তে এই সবজি কাটছি। তখন মেঘকে টুকরো টুকরো করতে গিয়ে নিজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছিলাম। মেঘ দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। প্রায় 4 ঘন্টা আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর মাংসের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলাম। হারামিটা আমাকে দিয়ে একদিনে সব রান্না করিয়েছে। মনে হচ্ছে সব একসাথে খেয়ে নেবে। মেঘ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হেসে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কি ব্যাপার, ও হাসলো কেন? আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপর রুমে গেলাম। হঠাৎ আয়নার দিকে চোখটা পড়ে গেল। এ কি, আয়নায় কাকে দেখা যাচ্ছে? আমার সামনে পেছনে পাশে কেউ তো নেই। তাহলে এই আয়নায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আমি ভাবতে গায়ে কাটা দিল। আমাকে আমিই চিনতে পারছি না। চিনব কিভাবে? কপালে গালে হলুদ লেগে আছে, নাকে আর ঠোঁটের উপরে কালি লেগে আছে। এটা আমি। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে আবার বেরোতে চাইলাম, কারণ ওয়াশরুমে মেঘ ছিল শাওয়ারের নিচে, কিন্তু বেরোতে পারলাম না। মেঘ তার আগে আমাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আমি দরজা খুলতে গেলেই ও আমাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। ইস, আমি পুরো ভিজে গেছি। মেঘ আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরল। তোমার কথা বলা নিষেধ, আর কতবার বলবো? আর বাধা দিও না। কাল থেকে কিন্তু আর রোমান্স করতে পারবে না। আজকেই যা রোমান্স করার আছে করে নাও। মেঘ আমার কপালে একটা চুমু দিল। পুরো বিড়াল হয়ে গেছো, কালি আর হলুদ মেখে। আস্তে আস্তে আমার মুখ থেকে হলুদ আর কালি তুলে দিল মেঘ। আমি ওকে সরিয়ে বাইরে বেরোতে চাইলাম। ও আবার আমাকে দেয়ালের সাথে চেপে ধরল। সকাল থেকে যতবার কাছে আসতে চেয়েছি ততবার দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমি ওর দিকে তাকিয়ে আছি, কিছু বলছি না, কারণ আমার তো কথা বলা নিষেধ। কি হলো, কথা বলছো না কেন? আমি ইশারায় বুঝলাম আমি তো কথা বলা নিষেধ। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। বাইরে থেকে ওয়াশরুমের দরজাটা আটকে দিলাম। শাড়ি পুরো ভিজে গেছে, চেঞ্জ করতে হবে, তাই বাইরে থেকে আটকে দিয়েছি দরজাটা, যাতে আমি চেঞ্জ করার সময় মেঘ না আসতে পারে। মেঘ সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে। আমি শাড়ি চেঞ্জ করে তারপর দরজাটা খুলে দিলাম। মেঘ রাগী চোখে বেরিয়ে এলো। এসবের মানে কি? আমি ইশারায় জিজ্ঞেস করলাম, কোন সবের মানে? দরজা আটকে রেখেছিলে কেন? চেঞ্জ করছিলাম তো। মুখ ফুসকে কথা বেরিয়ে গেল। মেঘ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আমি এতক্ষণ খেয়াল করিনি। মেঘ ওর সমস্ত জিনিস কিন্তু আলমারি থেকে বের করছে। ওর জিনিস তো ব্যাগে ছিল, আর ব্যাগের কাপড়ও তো আলমারিতে রাখিনি। তাহলে ওর কাপড় আলমারিতে এলো কি করে? তার মানে মেঘ এখানেই থাকে। আমি আলমারিটা খুললাম। চোখটা পড়ে গেল একটা ডায়েরির উপর। ডায়েরিটা নিয়ে ঘুরতে মেঘ আমার থেকে ডায়েরিটা নিয়ে নিল। আমাকে না জিজ্ঞেস করে আমার কোনো জিনিসে তুমি ধরবে না। আমি আর কিছু বললাম না। আমার তো অধিকার আছে ওর জিনিস টাচ করার। তাহলে এমনভাবে বললো কেন? খুব কষ্ট পেলাম, কিন্তু কিছু বললাম না। মেঘের ফোনটা বেজেই চলছে। আমি বিছানায় বসে আছি। একটু আগে দুপুরের খাবার খেয়ে এসেছি। বালিশের ওপর মোবাইলটা বাজছে, একটু রিসিভ করে দেখো কে কল দিয়েছে। মেঘ সোফায় বসে কাজ করছে। আমি মেঘের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ওর কোনো জিনিস আমি টাচ করব না। ও বললেও করব না, না বললেও করবই না। আমি আরেকটা রুমে গিয়ে বসলাম। এই রুমের টিভিটা চালু করে একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছি। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। খুব ঠান্ডা লাগছে। আমি হাত বাড়িয়ে কাউকে খুঁজছি। সেটা মেঘকেই, কিন্তু কোথাও মেঘ নেই। আমি উঠে বসে পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুম থেকে বেরিয়ে এলাম। কেমন ভয় করছিল একা একা ওই রুমে। তাই নিজের রুমের দিকে পা বাড়ালাম। রুমের কাছে যেতেই মেয়েলি কণ্ঠের হাসি শুনতে পেলাম, সাথে মেঘের কণ্ঠেরও আওয়াজ। মেয়ে আসবে কিভাবে? আমি পাগলের সাথে থাকতে থাকতে আমি নিজেও পাগল হয়ে গেছি। দরজার সামনে যেতেই আমার পা আর এগোলো না। মেঘ সোফার উপর শুয়ে আছে, আর রিমা ওর উপর হয়ে ওকে কিল ঘুষি মারছে আর হাসছে। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। মেঘের যা ইচ্ছে তাই করতে থাক, আমার কি? আমি তো আফনাদকে ভালোবাসি। আমি দরজায় নক করলাম। রিমা উঠে দাঁড়িয়ে গেল। মেঘও উঠে বসে পড়ল। হাই,
ভালো আছো অথয়? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। এতক্ষণ কোথায় ছিলে? কেন জানি মেঘের প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে হলো না। শীতের কাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ছাদে দোলনায় বসে দোল খাচ্ছি। আমার রাগ হচ্ছে মেঘের উপর, রিমার উপরও। কিন্তু আমার ওদের উপর রাগ হচ্ছে কেন? আমি তো মেঘকে ভালোবাসি না। তাহলে আমার কেন এত খারাপ লাগছে এই দৃশ্য দেখার পর? অনেকক্ষণ ধরে বসে আছি ছাদে। হালকা বাতাস, চাঁদের মৃদু আলো, সমুদ্রের ঢেউ, নারকেল গাছের পাতাগুলো নড়ছে। ভালোই লাগছে, কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগছে। আর এই ঠান্ডায় বসে থেকে হাত পা জমে যাচ্ছে। এখন গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াই ভালো। হলরুমে গিয়ে খাবার প্লেট নিয়ে বসে পড়লাম। একবার মনে হলো মেঘকে ডাকিয়ে খাওয়ার জন্য, আরেকবার ভাবলাম রিমা তো আসেই, যত্ন করে খাওয়াবে ওকে। আমি আমার খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি। খেয়ে দিয়ে রুমের দিকেই যাচ্ছি। এখনও রিমা এই রুমেই আছে। উফ, রাগ হচ্ছে এখন। আসার পর মনে হয় আর নিজের রুমেই যাইনি। রুমে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। যথেষ্ট ঠান্ডা। ভালো করে চারদিকে কম্বলটা মুড়িয়ে নিলাম যাতে ঠান্ডা কম লাগে। তোমার ভাইয়া কল দিয়েছে? কথা বলো। আমি উঠে বসলাম। মেঘকে একবার দেখে মোবাইলটা ওর হাত থেকে নিয়ে নিলাম। অথই, তোর নাম্বারটা বন্ধ কেন? ভাইয়া, মোবাইল নষ্ট হয়ে গেছে। মেঘের দিকে তাকিয়ে বললাম। ও, আমি সে কখন থেকে ট্রাই করে যাচ্ছি, কিন্তু তোর নাম্বার বন্ধ। তাই মেঘের নাম্বারে কল দিলাম। একটা খুশির খবর আছে। কি বলো না। 7 দিন পর আমার এঙ্গেজমেন্ট তনুর সাথে। সত্যি? এই, তোরা মার্কেট করে ফেলেছিস? না, তুই এসে করবি। তনু তোকে ছাড়া মার্কেট করবে না। তুই তাড়াতাড়ি এসে পড়। আমি কালকেই চলে আসবো। তোর আর আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমি আসবো না? আচ্ছা, এখন রাখি, ব্যাগে কাপড় চোপড় ভরে নিই। মোবাইলটা মেঘের হাতে দিয়ে দিলাম। মেঘ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আসে। আমি ওর দিকে নজর দিলাম না। দৌড়ে গিয়ে ব্যাগ থেকে যে কয়টা কাপড় আলমারিতে রেখেছিলাম সেগুলো ব্যাগে ভরতে লাগলাম। সে কি, তুমি ব্যাগে কাপড় পরছো কেন? আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট 7 দিন পর। আমি কাল চলে যাব। তোমরা খেয়ে নাও গিয়ে, আমি খেয়ে ফেলেছি। একটা হাসি দিয়ে রিমাকে বললাম। রিমা মেঘের দিকে একবার তাকিয়ে ওর রুমে চলে গেল। আর মেঘ দাঁড়িয়ে আমাকে দেখছে। ব্যাগ গোছানো প্রায় শেষ। অথই, কি হচ্ছে এগুলো? আমি মেঘকে দেখলাম, কিন্তু কিছু বললাম না। আমি তো কথা বলা বারণ। ব্যাগ গুছিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম। মেঘ আমার হাত ধরে টান দিয়ে আমাকে ওর কাছে নিয়ে এলো। আমার কথার উত্তর কেন দিচ্ছ না? আর তুমি কাল যাবে না? আমি এঙ্গেজমেন্টের আগের দিন তোমায় নিয়ে যাব। আমি কালকে চলে যাব। না, কালকেই যাব। অথই, আমরা হানিমুনে এসেছি। আমরা কয়েকদিন পরে যাব। আপনি আপনার ব্যবসার কাজে এসেছেন। আপনি আমাকে কাজের কথা বলি এখানে নিয়ে এসেছেন। অথই, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কালকেই যাব। অথই, দাঁতে দাঁত চেপে বলল মেঘ। বুঝতে পারলাম রেগে গেছে, কিন্তু আমার কিছুই করার নেই। আমাকে যেতেই হবে। আমি এখানে থেকে এই রিমা আর মেঘের ন্যাকামি সহ্য করতে পারবো না। তার থেকে ভালো এখান থেকে চলে যাই। আমি গিয়ে শুয়ে পড়লাম। আর ওই দিক দিয়ে মেঘ আমার কাছে এসে বলছে, তুমি যাবে না, যাবে না। বিরক্তিকর। আমি হাত দিয়ে শক্ত করে কান চেপে ধরলাম। চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ মনে হলো কম্বলটা সরে গেছে। আমি কম্বলটা টানছি, কিন্তু কম্বল তো আসছেই না। উঠে বসে পড়লাম। কি হচ্ছে এগুলো? কই কি হচ্ছে? কম্বলটা নিয়ে টানাটানি করছেন কেন? বাহ, ঘুমাবো না? ঘুমান না, আমার ঘুম হারাম করছেন কেন? আমার ঘুম আসছে না তাই। এই, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আমি মেঘের দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। বুড়ো হয়ে গেছে, এখন মাথায় হাত বুলিয়ে দিতে হবে? ঢং। মেঘ আমার হাত ধরে টান দিয়ে ওর উপরে ফেলে দিল। আমি বুড়ো হলে তো তুমি বুড়ি। শক্ত করে জড়িয়ে ধরল। উঠতে পারছি না। ছাড়ুন, আমি ঘুমাবো। মেঘ ছাড়ছে না দেখে কয়েকটা কিল বসিয়ে দিলাম ওর বুকে। খামচি দিলাম। উফ, কি করছো? লাগছে কিন্তু। তাহলে আমাকে ছাড়ুন। মেঘ আমাকে ওর নিচে ফেলে দিল আর হাতগুলো বালিশে চেপে ধরল। ভালো করে বলেছিলাম মাথায় একটু হাত বুলিয়ে দিতে, আর তুমি কি করেছো? এতগুলো কিল আর খামচি বসিয়ে দিলে। ভাগ্যিস অন্য কিছু চাইনি। অন্য কিছু চাইলেও দিতাম না। আমি জোর করে নিতে জানি, আর জোর করে পাওয়ার মজাই আলাদা।